সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো মূলত সঙ্গীত। সঙ্গীত কি কোনো শিল্প কিনা, সঙ্গীত কি কোনো থেরাপি কিনা, বা সঙ্গীত কি কোনো সৃজনশীল বিষয়ে বাধা হয়ে দাঁড়ায় কিনা, সঙ্গীত কি মননশীল বা চিন্তার জায়গা থেকে ভাবতে শেখায় কিনা, তো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমি আমার ব্যক্তিগত জীবনে নানান বিষয়ে অবলোকন করেছি। আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রচুর শুরু থেকে গানের সঙ্গে সম্পৃক্ততা ছিল। আমরা গান গেয়েছি রাত দিন। চেষ্টা করেছি। আমার নিজেরও কোনো গান গাওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না কোনোদিন। কিন্তু ওই তালে, ওদের বিটে আমি বারবার বিমোহিত হয়েছি। গানের সুরে, গানের মূর্ছনায় মূর্ছিত হয়েছি। এরকমও ঘটনা ঘটেছে। আসলে গানটা আসলে কি কাজ করে? গান আসলে, সঙ্গীত আসলে একটা থেরাপি হিসেবে কাজ করতে পারে। ধরেন যে আপনি মানসিকভাবে খুব এক্সজস্টেড, আপনি খুব কিছু বিরক্তিকর কাজের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি ভাবলেন যে আমার একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন। আপনি ভাবলেন যে কেউ সমুদ্রে যায়, কেউ পাহাড়ে যায়, কেউ গান শুনে, কেউ নাচে, কেউ মুভি দেখে, বা কেউ সংমিশ্রণে বা সম্মিলিতভাবে নানা কিছু করে থাকে আরকি। তবে গান হচ্ছে তার মধ্যে অন্যতম। তো গানটা আসলে অনেকে বলতে চাচ্ছে যে গান গাওয়াটা যৌক্তিক না। গান গাওয়াটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বা ধর্মীয় বিধিনিষেধ থাকতে পারে। এরকম মনে করে থাকে আরকি। তো আমার মনে পড়ে যে গোলাম মোস্তফা নামক একজন রাইটার ছিল। উনার বই আমি পড়তাম। কিছু জায়গায় বেশ শক্তিশালী রাইটার ছিলেন উনি। উনি একটা কথা বলতেন যে, "আমি এই একটি রুমে বসে আছি। পাশের রুমে একটি সংগীত হচ্ছে। কিন্তু আমাকে কেউ বলছে তুমি ওই সঙ্গীতটা শুনতে পারবে না। ওই সঙ্গীতটি শুনলে তোমার অপরাধ হবে বা পাপ হবে। হ্যাঁ? বা তুমি নরকে চলে যেতে পারো।" তো তখন গোলাম মোস্তফা উত্তর দিয়েছিল, "যদি ওই সঙ্গীতটি আমার হৃদয়কে টেনে নিয়ে যেতে পারে, আমি হাজারবার সেই সঙ্গীতটি শুনবো। আমি হাজারবার সেই রুমে চলে যাব এবং আমি জেনে শুনে সেই পাপটি করতে চাই।" এরকম গোলাম মোস্তফার একটি বোল্ড স্টেটমেন্ট ছিল, যেটি আমাদেরকে বিমোহিত করেছিল যে সুন্দরের পক্ষে, সত্যের পক্ষে, হৃদয়ের পক্ষে কিভাবে থাকা যায় আসলে। আমরা প্রায় একটা কথা বলতাম সবসময় যে ফান্ডামেন্টালিজম সম্পর্কে কথা বলতাম। ফান্ডামেন্টালিজম মানে হলো মূলত মৌলবাদ। এই মৌলবাদটাকে রুখে দেওয়া যায় কিভাবে? মৌলবাদ মানে হলো রক্ষণশীলতা, পুরনো জীর্ণ শীর্ণ বিষয়কে আঁকড়ে ধরা, যেখানে লজিক নেই, যেখানে সায়েন্স নেই, সেটাকে মূলত মৌলবাদ বলে। হ্যাঁ? মৌলবাদ এমন হতে পারে, ধরেন যে আপনি একটি দেশে একটি পার্টির মধ্য দিয়ে, দেশের শাসন ক্ষমতার মধ্য দিয়ে আসছেন। আপনি ওই পার্টিটাকে ধরে রেখেই, আপনি একটা মিথকে ধরে রেখেই, আঁকড়ে ধরে ওটাকেই বারবার করে প্রচার করে চাচ্ছেন। কিন্তু বাস্তবতা কি, রিয়েলিটিটা কি, এটাকে আপনি তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছেন। যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ আলোচনা করতে চাই, ধরেন যে আওয়ামী লীগ মনে করে যে স্বাধীনতার স্লোগান কিংবা স্বাধীনতার নেতৃত্ব দেওয়া তাদেরই দল, সুতরাং এটা তাদের প্রাপ্য। তারা যুগ যুগ ধরে এই স্বাধীনতার কথা বলে, যুগ যুগ ধরে এই স্বাধীনতার যে ফেরি করে বেড়ায়, এটা একটা মৌলবাদ আমি মনে করি। হ্যাঁ, এটা সবার কাছে পৌঁছায়নি, এটা ব্যক্তি চরিত্র চরিতার্থ হয়েছে এরকম। তারপর দেখা যাচ্ছে ২৪শে আন্দোলন হলো, একটি গোষ্ঠী বলতে চাচ্ছে যে তারাই করেছে। তারপর নানান ধরনের অপরাধ, অরাজকতা, মব, নানান কিছু সৃষ্টি হয়েছে এবং ওরাও বলতে চাচ্ছে ২৪ আমাদের, ৭১ ছোট, ২৪ বড়। এই নানান ধরনের যে বক্তব্যগুলি দেওয়া, এটাও মৌলবাদ এবং রক্ষণশীলতার মধ্যে পড়ে। এক কথায় হলো আমার, 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 এটা আমার, এরকম যে বলার ব্যাপারটাও পুঁজিবাদ, মৌলবাদ, এগুলি প্রায় সিমিলারিজম এবং এগুলি সৃষ্ট। এগুলি আমাদের ভিতরে সহজে ইনজেক্ট করা যায়। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলি যেগুলি রয়েছে, সেগুলিতে এগুলিকে ইনজেক্ট করা হয়। এগুলি আমাদের অনুভূতি খুবই হালকা। একটু কেউ ঠু মারলেই, একটু কেউ ফু মারলেই আমরা কেঁপে উঠি, আমাদের চোখ ভিজে যায়, অনেক কিছু ভিজে যায়, এরকম আরকি। হ্যাঁ? তো আমরা বলার চেষ্টা করেছিলাম যে মৌলবাদকে রুখে দেওয়া যায় কিভাবে আসলে? মৌলবাদ মানে এখানে কিন্তু ধর্মীয় কোনো বিষয়কে অ্যাটাক করা হচ্ছে না। যারা মানে স্বল্প জ্ঞান বা খুব মন্ডুক, তারা আবার এটাকে শুধু মনে করে, মনে হয় যে মৌলবাদ মানে মনে হয় যে মৌলবীদেরকে মনে হয় খারাপ কিছু বলা হচ্ছে। ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ? মৌলবাদ মানে হলো যে আপনি প্রাচীন বিষয়কে আঁকড়ে ধরছেন, আপনি সৃষ্টিশীল বিষয়কে স্বাগত জানাচ্ছেন না, আপনি নতুন বিষয়কে মেনে নিতে পারছেন না, আপনি যুক্তিকে মানতে চান না। হ্যাঁ? আপনি সায়েন্সকে মানতে চান না, কিন্তু আপনি একটা অন্ধবিশ্বাসে বা আঁকড়ে পড়ে থাকতে চান। হ্যাঁ? বা আপনার পক্ষে সমালোচনা করলে আপনি রেগে উঠেন, আপনি মানুষকে মেরে ফেলতে চান, আগুন জ্বালিয়ে দিতে চান, ইত্যাদি। এই বিষয়গুলি আসলে রক্ষণশীলতা। এগুলি হচ্ছে ইমপ্রগ্রেসিভনেস, মানে হচ্ছে প্রতিক্রিয়াশীলতা। এগুলি হলো সন্ত্রাসবাদও বলা যেতে পারে। এটা ভয়ানক সন্ত্রাসবাদ, এটা ভয়ানক ভাইরাস। এটা যে দেশে ঢুকে যায় সে দেশে তছনছ করে ফেলে। তবে অবশ্যই এই প্রতিক্রিয়াশীলতা বা রক্ষণশীলতা ধর্মকে বেস করে এগিয়ে যায়। এজন্য যারা ধর্মপ্রাণ কিংবা ধর্মভীরু নন কিন্তু ধর্মপ্রাণ,
তাদের ক্ষেত্রে তারা বিপদে পড়ে যায়। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আমরা কিন্তু ধর্ম প্রাণ নই, আমরা আসলে ধর্মভীরু, তাও এটা মৌখিক, হ্যাঁ, এটা প্র্যাগমেটিক ওয়ে থেকে নয়। তো আমাদের এই মৌলবাদকে রুখে দেওয়ার জন্য যে কাজটি করতে হবে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে মৌলবাদ যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, যেমন সর্ষের চেয়ে টুপি বেশি হয়ে যাচ্ছে, এটাকে রুখে দেওয়ার কারণ কি? যেমন আজকে আমাদের তাহসান খান নামক একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তার সত্তায় সঙ্গীত সে লালন করে কিনা আমাদের সন্দেহ হচ্ছে। তার একটি বক্তব্যে সে বলতে যাচ্ছে, আজকে আমি আমি তখন দাঁড়িয়ে রেখেছি মঞ্চে, এই দাঁড়িয়ে রেখে লাফাঝাপি করা আমার জন্য খুবই বেদনাদায়ক বা এরকম কিছু, আমার মেয়ে বড় হচ্ছে। এটার সঙ্গে রিলেট করা যায় না আসলে। এটা হচ্ছে একটি সমাজকে ইনফ্লুয়েন্স করা, প্রভাবিত করা, সমাজকে বিভিন্ন জায়গা থেকে এনকারেজ করা বা কোনো ধরনের বৈষম্য থেকে নিরুৎসাহিত করার জন্য আপনি সঙ্গীতকে একটা অস্ত্র হিসেবে কাজে নিতে পারেন, একটা পজিটিভ একটা উইপন হিসেবে কাজে নিতে পারেন। কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি এই জায়গাটাতে। তো আমাদের যে মূল বক্তব্যটি ছিল যে আপনি যদি মৌলবাদকে রুখে দিতে চান, মৌলবাদকে রুখে দিতে হলে আপনাকে আপনার সঙ্গীতের একটা আশ্রয় নিতে হবে, আপনাকে ওপেন কনসার্ট করতে হবে, আপনাকে বাউলিজমকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি প্রায় সবসময় বলার চেষ্টা করতাম যে আমাদের একজন সঙ্গীত বাউল সম্রাঙ্গী ছিলেন, যেমন মমতাজ। মমতাজ যখন রাস্তাঘাটে অনেক লোকজন মাইকে করে বিভিন্ন হকারি করে জিনিসপত্র বিক্রি করতো, মমতাজের গান আমরা দেখেছি, যেমন আমরা শুনে থাকবো। মমতাজ খুব জনপ্রিয় ছিল এই জায়গাগুলি থেকে। তো মমতাজকে যখন আমরা রুট লেভেল থেকে বা গ্রামীণ সমাজ ব্যবস্থা থেকে সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে সংসদে বসিয়ে দিলাম, ক্ষমতার স্বাদ দিয়ে দিলাম, কিংবা আমাদের অর্থের স্বাদ দিয়ে দিলাম, তখন সেই মানুষটি যখন পুঁজিবাদ হয়ে গেল, তখন মৌলবাদ খুব সহজেই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বাসা বাঁধা শুরু করলো। তো মমতাজকে আমরা এই রুট লেভেল থেকে নিয়ে আসাটাতে আমাদের সার্বিক সামগ্রিক সাংস্কৃতিক ব্যাপারগুলি থেকে বা আমাদের রাজনৈতিক ব্যাপারে ব্যাপক একটা ক্ষতি সাধন করেছে। এখানে মমতাজে যে শুধু ব্যাপক ভূমিকা পালন করছে তা না, মমতাজের মতো অনেকেই যারা সৃষ্টিশীল জায়গাগুলিতে কাজ করতো তাদেরকে আমরা ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। তো আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ, আমার ব্যক্তিগত অনুসন্ধান যেটা বলে সেটা হলো, আপনি সবসময় চেষ্টা করবেন যে যদি আপনি মৌলবাদকে রুখে দিতে চান, মৌলবাদকে রুখে দিতে হলে আপনাকে সঙ্গীত চর্চা ব্যাপক করতে হবে, যত্রতত্র সঙ্গীত চর্চা হবে। সঙ্গীতের কোনো ধর্ম নেই, সঙ্গীতের কোনো দেশ নেই, সঙ্গীতের কোনো কারণ নেই, সঙ্গীতের কোনো বর্ডার নেই। হ্যাঁ, সঙ্গীত যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, সঙ্গীত চমৎকার একটা বিষয়, সঙ্গীত একটা থেরাপি হতে পারে। তারপরে আপনার মৌলবাদকে রুখে দিতে হলে আরেকটি কাজ করতে হবে, মেয়ে স্বাধীনতা, মেয়েদেরকে ব্যাপক স্বাধীনতা দিতে হবে। মেয়েরা তার মতো করে পছন্দের প্রফেশনে যোগদান করবে, সে পছন্দের ইউনিভার্সিটিতে যাবে, সেও সঙ্গীত চর্চা করতে পারে, সে শিক্ষকতা করতে পারে। হ্যাঁ, সে একই সাথে জাতি গঠনের কারিগর হতে পারে, একই সাথে সে মা হতে পারে, একই সাথে সে সমাজকর্মী হিসেবে কাজ করতে পারে, সমাজ সেবিকা হিসেবে কাজ করতে পারে এবং জনগণকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতে পারে এই জায়গাগুলি থেকে। নারী এবং সঙ্গীত খুব ইম্পর্টেন্ট। মৌলবাদ এগুলি দেখলে কাঁপে ওঠে। যেমন ধরেন যে আমরা গ্রামীণ পর্যায়ে যারা থাকি, আমরা নানান ধরনের গল্প শুনেছি যে কোনো মানুষকে যদি জিন বা ভূত ধরে, তখন একটা কবিরাজ কিংবা ইমাম বা হুজুরকে ডেকে নিয়ে আসে, কি করা হয়, আপনার বিভিন্ন সূরা পাঠ করে ফু দেওয়ার মধ্য দিয়ে এটাকে বিতাড়িত করা হয়। এবং অনেকে আমি দেখেছি গ্রামীণ পর্যায়ে যে শুকনা মরিচ পুড়ে রাখলে নাকি ওরা মানে দিক পালিয়ে যাওয়ার একটা পায়তারা করে আর কি। ঠিক এই মৌলবাদকে রুখে দিতে হলে আপনি নারী এবং সঙ্গীতকে যখন ওপেন করে দেবেন, তারা ঠিক এই ভূত জিনের মতো পালানো অবস্থা করবে। এবং এটাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং খুব সুন্দর হয়ে থাকে। এখন যদি মনে করেন যে মৌলবাদ আমাদের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে এবং বিভিন্ন জায়গায় তারা ফুলভাবে ওঠার চেষ্টা করছে, এবং ওদের অ্যাঙ্গেলে যদি আপনি রাজনীতি করেন, যারা খুব সুন্দর বিহেভিয়ার করে, সুন্দর করে মানুষকে কর্ডিয়াল তাদেরকে ওয়েলকাম করে আপনিও এটা করবেন, হবে না। এই আপনাকে ভিন্ন ডোজে যেতে হবে, এটা একটা বিষয়। আর আমি মূলত সঙ্গীতকে নিয়ে যদি বলি যে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত। আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে। তো আমার সিলেটে মণিপুরীরা রয়েছে, বিশেষ করে যারা আদিবাসী মূলত, যদিও রাষ্ট্র তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে খুবই কার্পণ্যবোধ করে। তো তাদেরকে আমি বলেছিলাম যে আসলে মণিপুরের বিশেষত্বটা কি। তারা আমাকে বলেছিল যে সৃষ্টিকর্তা যখন পৃথিবী সৃষ্টি করছিলেন, তখন একপাশে মণিপুরের নৃত্য হচ্ছিল, সেই সাথে তার রিজিওনাল সঙ্গীত সহ এরকম। এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এটাতে আমি যৌক্তিক কোনো আলোচনায় যেতে চাই না। আমি এতটুকু বলতে চাই, সে তার নিজের জাতিসত্তাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে, কোথাও ছোট করতে দেয়নি। তিনি বলেছেন স্রষ্টা যখন পৃথিবী সৃষ্টি করেছেন, তখন মণিপুরী নৃত্যের সাথে মণিপুরী রিজিওনাল যে সঙ্গীত সেটা বেজে উঠেছিল। এরকম একটা ব্যাপার। এখানে পাপ কেন হবে, এখানে অপরাধ কেন, এখানে ক্রাইম কেন হবে, এরকম একটা বিষয় আর কি।
তো আরেকটা বিষয় আমি একটা গল্পের মধ্যে দিয়ে করতে চাই। আমি বিভিন্নভাবে লেখালেখিও করি। একটি ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আজকের পর্বের। সেটি হলো এক ছেলে মূলত গ্রামীণ পর্যায়ে তার বিবাহ কার্য সমাধানের জন্য সে পাত্রী দেখতে গেছেন। পাত্রী মানে কনে। এবং এক পর্যায়ে সব ধরনের শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক স্ট্যাটাস, অর্থনৈতিক অবস্থা, সামাজিক বিভিন্ন জিনিস যাচ করার পরে ছেলেপক্ষের লোকজন মেয়েকে জিজ্ঞেস করেছিল যে তুমি সূরা ফাতিহা পাঠ করো। সে সুন্দর করে সূরা ফাতিহা পাঠ করেছে, সূরা ইখলাস পাঠ করেছে এবং নামাজ কালাম ধর্মীয় বিষয়ে সে সুন্দর করে সবকিছু বলতে পেরেছে। সবাই আলহামদুলিল্লাহ আমরা পাঠ করেছিলাম এবং খুবই চমকপ্রদ ছিল। তারপরে মেয়ে পক্ষ ছেলেকে বলেছিল যে তুমি কি কিছু জিজ্ঞেস করতে চাও কিনা বা তুমি কিছু জানতে চাও কিনা। তখন ছেলে বলেছিল আমার একটা ছোট্ট বিষয় জানার আছে, সেটা হলো আমাকে একটু, সবই তো সবার, যে আমার মা প্রশ্ন করেছে তুমি কোরআন পাঠ করতে পারো কিনা, তুমি আমার বাবা বলেছে তুমি ভাত রান্না করতে পারো কিনা, নানান ধরনের বক্তব্যে মেয়ে সব জায়গায় সফল হয়েছে। আমার কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই আসলে। কিন্তু আমার একটা জিনিস ব্যক্তিগতভাবে চাওয়া আছে, সেটা হলো যে মেয়ের মুখ থেকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। মেয়ে তখন বলল যে আমি তো গান পারি না, আমি তো রবীন্দ্রসঙ্গীত চর্চা কখনো করিনি। তখন ছেলে ভরা সমাবেশেই বলে দেয় যে আমি এই বিয়েটা করতে পারবো না। যে মেয়ে রবীন্দ্রসঙ্গীত পারে না, যে মেয়ে হারমোনিয়াম বাজাতে পারে না, একটি সংস্কৃতিহীন সংস্কৃতি লালন করে না, এরকম একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই না বা বিয়ে করতে পারি না, এরকম একটা ঘটনা। এবং সে যে রবীন্দ্রসঙ্গীত গাইলেই যে সে খুব সংস্কৃতি লালন করে ব্যাপারটা এমন না, তবে ছেলের প্রত্যাশা ছিল। তো ওই সময়টিতে ওই সভাতে ওই সমাবেশে ওই ছেলের বক্তব্য ছিল ঘরে ঘরে হারমোনিয়াম তুলে দিতে হবে, ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে হবে, বাংলায় আপনি থাকবেন, বাংলায় আপনি কথা বলবেন, বাংলার সংস্কৃতি লালন করবেন না, রবীন্দ্রনাথকে আপনি চর্চা করবেন না, রবীন্দ্রনাথকে ধারণ করবেন না, নজরুলকে ধারণ করবেন না, মাইকেলকে ধারণ করবেন না, তা তো হবে না। ঠিক আছে? তো এই আর কি ব্যাপার। আমারও প্রায় একই রকম একটা অঙ্গীকার, আমার একই রকম একটা স্বপ্ন যে প্রতিটি ঘরে ঘরে হারমোনিয়াম থাকবে, বাচ্চারা আঁকবে, বাচ্চারা খেলবে, বাচ্চারা নাচবে, বাচ্চারা গাইবে, এরকম নানান ধরনের ঘটনা থাকবে। রবীন্দ্রনাথ ঘরে ঘরে থাকবে, মাইকেল ঘরে ঘরে থাকবে, আমাদের কাজী নজরুল ইসলাম ঘরে ঘরে থাকবেন এবং হারমোনিয়াম সকালে উঠেই বেজে উঠবে। এরকম ঘটনা হলে সুস্থ জাতি এবং সুস্থ সমাজ বিকাশে এবং মৌলবাদকে রুখে দিতে আমার মনে হচ্ছে ব্যাপক ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ।